পুলিশ ও বিচার বিভাগ যখন সঠিকভাবে কাজ করবে তখন মবতন্ত্রের অবসান হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, গত 15 বছরে সব অরাজকতা, গুম, খুনের বিচার হবে। এ নিয়ে আলোচনা করতে ঢাকা সেনানিবাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন চিকিৎসা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর ডাক্তার খসরোজ সামাদ এবং নেত্রকোনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে সরাসরি চলে যেতে চাই গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের কাছে। জনাব মামুন, যেটি জানতে চাই যে মবই কি অভ্যুত্থানের ভাষা কিনা, আর আইন নিজের হাতে তুলে নিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন। মবটা আসলে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কাম্য নয়। আমি এটার পুরোপুরি বিরোধী। কারণটা হচ্ছে আমরা এই ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘদিনের যে লড়াই ছিল আমাদের, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগ এক প্রকার মব তৈরি করে সাকা চৌধুরীর গোরস্থানে হামলা চালালো, কিংবা সংগ্রাম পত্রিকার সম্পাদককে পিটালো। এরপরে আমার দেশের যে বর্তমানে সম্পাদক মাহমুদুর রহমান ভাই, তার উপরেও কুষ্টিয়ায় হামলা হলো। এগুলো কিন্তু মবের দৃষ্টান্ত, শেখ হাসিনার আমলের মবের দৃষ্টান্ত। এবং আমাদের উপর ডাকসুতে হামলা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হামলা হলো। এগুলো কিন্তু মবেরই দৃষ্টান্ত। সুতরাং এই যে বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই ধরনের কোনো মব দেখতে চাই না। আমরা বিশ্বাস করি আইন উপদেষ্টা রয়েছেন, তিনি প্রতিটি নাগরিকের, আমি মনে করি, ন্যায় বিচার এবং সঠিক বিচার পাওয়ার যে অধিকার রয়েছে সেটি উনি নিশ্চিত করবেন। এবং যে ধরনের অপরাধী হোক, প্রত্যেকটি মানুষ আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে এবং বিচারাধীন প্রক্রিয়ায় তার শাস্তি নিশ্চিত করা হোক, এটি আমাদের কাম্য। আমরা কোনোভাবেই মব জাস্টিসে বিশ্বাস করি না এবং এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে যে ধরনের অপরাধী হোক, যে কোনো ব্যক্তি, তাকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা, তার উপর অ্যাটাক করা, আক্রমণ করা, এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই যে কেউ অপরাধ করুক তাকে বিচারের আওতায় আনা হোক। আপনার বক্তব্য স্পষ্ট, আপনি থাকুন মামুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই নিরাপত্তা বিশ্লেষক মেজর ডাক্তার সামাদের কাছে। ডাক্তার সামাদ, যেটি জানতে চাই যে মব নিয়ন্ত্রণ করার আসলে উপায় কি হতে পারে, আর সরকারের কতটা চেষ্টা রয়েছে বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ। বাংলাদেশে আপনার প্রশ্নের উত্তর একটা খুব প্রাসঙ্গিক ভাবে, বাংলাদেশে মব জাস্টিসটা কখন শুরু হয়েছে এটা খুবই প্রাসঙ্গিক। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হলো। ঠিক তার এক সপ্তাহের ভেতরে কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একটি রাষ্ট্র থাকা সত্ত্বেও একজনকে স্বাধীনতা বিরোধী এটা দাবি করে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। তাহলে এইটাকে আমরা পায়োনিয়ার আমরা ধরতে পারি যে এই ধারাবাহিকতা, এবং এই ধারাবাহিকতা দীর্ঘদিন এখন চলছে। আমি ওই ধারাবাহিকতাটা কেন তুলে এনেছি, যখন এটা ঘোষণা করা হলো যে উক্ত দিন, উক্ত তারিখে, উক্ত সময়ে একজনকে বেয়নেট খুঁচিয়ে হত্যা করা হবে, কিন্তু তারপরেও আমরা সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা থামানোর জন্য কোনো কার্যকরী ভূমিকা আমরা আমাদের দৃশ্যত কোনো চোখে পড়েনি। একটি অপরাধ যখন কোনো অপরাধী সংগঠন করে এবং সে যখন নিশ্চিত থাকে যে এই অপরাধের করবার কারণে তার কোনো শাস্তি হবে না, তখন তার ভেতর একটা ফলস পারসেপশন কাজ করে যে এই মাঠটা তো তার, তখন সে একের পর এক এই অপরাধ করতে থাকে। তো বিগত সময়ে যে ঘটনাগুলি আমরা এসেছি তাতে একটা বড় কারণ বারবার করে বলা হয়েছে যে পুলিশ যথাযথভাবে যতটুকু থাকবার কথা এই বাংলাদেশকে এর অধিকাংশ পুলিশকে আমরা দায়িত্বে দেখি নাই। তো এবং এবং নানাবিধ অস্থিরতা, পক্ষ প্রতিপক্ষ। আর একটা জিনিস যেটি ছিল সেটি হচ্ছে যে সাইবার বুলিং, সাইবার ক্রাইম, ঘোষণা দেওয়া, উত্তেজনা সৃষ্টি করা, মাজারকে করা, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো, চিরায়ত মূল্যবোধকে আঘাত করা, এই সবকিছু মিলিয়ে উত্তেজনা তৈরি করা হয়। ফলে তার মন মানসিকতায় যিনি এই মতাদর্শে বিশ্বাসী বা অস্থিরতায় বিশ্বাসী, তার ভেতরে একটা বড় জনগোষ্ঠী তৈরি করা হয়। এবং আমরা সাইবারে দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি, বা ওনারা নিজেরাই বলেছেন যে আমরা। ডাক্তার সামাদ, বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে। এবার আবারও চলে যেতে চাই জনাব মামুনের কাছে। জনাব মামুন,
মবের কারণে বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকট হতে পারে কি? আমি মনে করি এটি আসলে হয়তো কোনো গোয়েন্দা সংস্থার চক্রান্ত হতে পারে। কারণটা হচ্ছে এই বইমেলায় যে ঘটনাগুলো ঘটানো হয়েছে এবং এখানে বলা ভারতীয় মিডিয়ায় যে বিষয়টি তুলে আনার চেষ্টা করা হয়েছে যে এখানে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, এটি আসলে আমি মনে করি এই যে মব জাস্টিসটি হয়েছে এটির সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। এখানে কিছু উগ্র লোক, হ্যাঁ, সেখানে তসলিমা নাসরিনের স্টলে বই ছিল, সেটিকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে এখানে মৌলবাদের কিংবা জঙ্গিবাদের কোনো ওই সম্পৃক্ততা নেই। কিন্তু আমার মনে হচ্ছে এদেশের মানুষ আসলে অনেক ক্ষেত্রে বুঝতে ব্যর্থ হচ্ছেন। আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনার আমলে বিশ্বকে বোঝানো হয়তো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে। তার জন্য জঙ্গিবাদের বিভিন্ন নাটকও সাজানো হয়েছে এবং নিরপরাধ অনেক মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে প্রেক্ষাপটটা, বর্তমানে যে প্রেক্ষাপটটা, আমার মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে কিছু মানুষকে উস্কে দিয়ে হচ্ছে এই ধরনের বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, যে বাংলাদেশে আসলে ইসলাম পন্থার আর উৎপত্তি কিংবা জঙ্গিবাদের উৎপত্তি, মৌলবাদের উৎপত্তি ঘটতে যাচ্ছে ইউনূস সরকারের অধীনে। এই জিনিসটি তুলে ধরার জন্যই এটি মনে হয় পরিকল্পিতভাবে করা হয়েছে। কিন্তু আমি মনে করি ধর্মপ্রাণ কোনো মুসলমান এবং কোনো ইসলাম প্রিয় মানুষ এটির সাথে সম্পৃক্ত না। এবং বহির্বিশ্বে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেওয়া প্রয়োজন যে বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদ কিংবা জঙ্গিবাদের কোনো জায়গা নেই কিংবা অস্তিত্বও নেই। আমি মনে করি স্পষ্টভাবে বলা দরকার যে আমাদের এখানে মৌলবাদ কিংবা জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং যে ঘটনাটি ঘটেছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখানে আমার মনে হচ্ছে একদম স্পষ্টভাবে, আমি একদম এই শেখ হাসিনার আমলেও দেখেছি যে আমার স্পষ্ট মনে থাকুন, আবারও আসবো আপনার কাছে। আবারও চলে যেতে চাই জনাব ডাক্তার সামাদের কাছে। জনাব সামাদ, মবের পেছনে যেসব ষড়যন্ত্র কাজ করছে সেগুলো গোয়েন্দা সংস্থা টের পায় কিনা? জি, ধন্যবাদ। দেখুন, গোয়েন্দা সংস্থার যে সক্ষমতা আমরা বিগত সময়ে দেখেছি যে এই গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ফ্যাসিবাদ তারা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য, তাদেরকে ব্যাপকভাবে ব্যবহার করবার জন্য তাদের মূল কাজ দেশপ্রেমিক, দেশকে রক্ষা করা, দেশের প্রতি যে থ্রেট, দেশের প্রতি যে আক্রমণ, দেশের প্রতি যে ঝুঁকি, এইগুলি মবের সাথেও সম্পর্কিত। এটা করবার যথেষ্ট সক্ষমতাকে অপব্যবহার করার কারণে, ফ্যাসিবাদকে জিয়ে রাখার কারণে, তাকে ব্যবহার করবার কারণে এর পূর্ণ সক্ষমতা নিয়ে বিকশিত হয়নি। তবে আপনার কথা নিশ্চিত যে রাষ্ট্রীয় বা রাষ্ট্রযন্ত্র এবং তার যে সমস্ত অন্যান্য উইং যেগুলি আছে সেগুলির অন্যতম কাজ হিসাবে মব বা যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবার জন্য তার ফোরকাস্ট এবং তার ম্যাগনিটিউড, যেটা কতটুকু হতে পারে, কোথায় হতে পারে, কবে হতে পারে, কে করতে পারে, সেখানে কোনো মানুষের সাথে হত্যাযজ্ঞ সম্পর্কিত আছে কিনা, অগ্নিকাণ্ডের সম্পর্কিত আছে কিনা, অর্থলগ্নি সম্পর্কিত আছে কিনা, নেপথ্যে কোনো রাষ্ট্র আছে কিনা, এই সকল তথ্য উপাত্তই এই আমরা প্রত্যাশা করি যে এই সমস্ত ঘটনার পেছনে যা আছে সেটা আমাদের কাছে এই ইনফরমেশনগুলি থাকতে হবে। জি, ডাক্তার সামাদ থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মামুনের কাছে। জনাব মামুন, বিচ্ছিন্ন মব অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে দিচ্ছে কি? কিছুটা, একদম স্পষ্টই বলি কিছুটা। এইখানেই শুধুমাত্র যে ঘটনাটি ঘটেছে এরকম না, আরো বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটেছে যার কারণে আসলে রাষ্ট্রটা যেভাবে স্টেবল করা উচিত ছিল, হ্যাঁ, যেটি আমরা আসলে আশা করেছিলাম, সেটি কিন্তু এই যে কিছু কিছু মব জাস্টিস বা কিছু কিছু আন্দোলন, সেই আন্দোলন দমাতে পুলিশের ভূমিকা, যেমন শিক্ষকদের উপর যে ঘটনাটি ঘটেছে বা অন্যান্য জায়গায়ও যে ঘটনাটি ঘটেছে, এটি আসলে অনেক ক্ষেত্রেই আমি বলবো যে সরকার কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় যে এখানে সরকারের সবচেয়ে ব্যর্থতার যে জায়গাটি সেটি হচ্ছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে না। কেন কাজ করছে না এটি আপনি, আমি, এদেশের মানুষ সবাই জানে। পুলিশ, শুধুমাত্র পুলিশ যদি সঠিকভাবে ফাংশন করত তাহলে এই রাষ্ট্রের অবস্থা আরো স্টেবিলিটি আসতো এবং দেশের মানুষের ভিতরে যে একটি এখন অস্থিরতা কাজ করছে বিভিন্ন জায়গায়, যে এই অস্থিরতা কাজ করতো না। আমি মনে করি এখানে এই সরকারকে, এই যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় বা কিছু আন্দোলন, অনেকগুলো আন্দোলন এই সরকার ট্যাকেল দিয়েছে, কিন্তু এরপরেও এই আন্দোলনগুলো ট্যাকেল দেওয়ার যে চরিত্র, এছাড়াও পুলিশ অনেক জায়গায় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন বললাম?
আমি একটি ভিডিও দেখেছি, বইমেলার যে ভিডিওটি, পুলিশকে টপকিয়ে তারপর হচ্ছে সব্যসাচীর উপর কিছু মানুষ আসলে হামলা চালিয়েছে। এটি আসলে কোনোভাবে কাম্য না। আবার সব্যসাচীকে দেখেছি যে একজনের গায়ে জোরে থাপ্পড় মারতে। তো পুলিশ যেখানে উপস্থিত থাকবে সেখানে সাধারণ মানুষ একজন আরেকজনের উপর আঘাত করবে, এই সাহসটুকু কিভাবে পায় এইটুকু আমি বুঝি না। পুলিশকে আরো বেশি সচ্ছল করতে হবে, রান করাইতে হবে। পুলিশ এখনো রান করে নাই। এখানে আওয়ামী লীগের অনেক দূষর। আসিফ নজরুল স্যার বলেছেন যে 90 ভাগ কিংবা 80 ভাগ, হ্যাঁ, পুলিশের মননে শয়নে স্বপনে এখনো আওয়ামী লীগ বিরাজ করছে। সুতরাং এই যাদের ভিতরে আওয়ামী লীগ এখনো বিরাজ করছে এদেরকে ছাঁটাই করে যারা এই দেশকে ভালোবাসে, এই এই যে অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানকে যারা লালন করে ধারণ করে তাদেরকে সুন্দরভাবে ঢাকা, বিশেষ করে ঢাকাতে। আপনাকে আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য। ডাক্তার সামাদ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য।